আপনি হয়তো ভাবছেন আমি যদি এই ম্যাগনেটটা কিনি তাহলে সম্ভবত এই দোকানের মালিক টাকা পাবে। সত্যি কথা হইলো এই দোকানের মালিক তো পাবেই, একই সাথে ব্রিটেনের রাজাও টাকা পাবে ওই ম্যাগনেটের সেল থেকে। শুধু রাজা পাবে তা না, তার আগে এলিজাবেথ পাইতো, তার আগে এলিজাবেথের বাবা পাইতো, এবং গত 100 বছর ধরে এই জিনিসই চলে আসতেছে। আমার আশপাশে আপনি যা কিছু দেখছেন, বিশাল দোকান, উঁচু অট্টালিকা এবং বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের দোকান, এগুলো বেশিরভাগই যেই জায়গায়, এই জায়গা কিন্তু রাজার সম্পত্তি, এবং রাজা এই জায়গাগুলা ভাড়া দিয়েছে বিভিন্ন কোম্পানিকে যেন এই কোম্পানিগুলা তাদের অপারেশনস চালাইতে পারে। কিন্তু এই ভাড়া নর্মাল ভাড়া না। কোনো একটা কারণে ব্রিটেনে তো অনেক কিছু আছে এবং লন্ডনেও অনেক কিছু আছে, তারপরেও কেন জানি বিগ ব্যান আমার অনেক ভালো লাগে। আমি নিজেও জানি না কেন ভালো লাগে। বিগ ব্যানের কথাবার্তা আমরা অন্য একটা ভিডিওতে বলেছিলাম অনেক আগে, তাই রিপিট করবো না। বাট বিগ ব্যান আমার অনেক ভালো লাগে। লন্ডনে আসলে একবার বিগ ব্যান দেখে যাওয়ার চেষ্টা করি। সো যেটা আপনাদের বলতেছিলাম, এই ভাড়াটা নর্মাল ভাড়া না। তার কারণ নর্মাল ভাড়ায় কি হয়, একজন যখন বাড়ি ভাড়া নেয় বা জমি ভাড়া নেয় তখন প্রত্যেক মাসে সে বাড়িওয়ালাকে ভাড়া দেয়, দ্যাটস ইট, আর তো কোনো ব্যাপার নেই। বাট ব্রিটিশ রাজ পরিবার বুঝছিল যে ব্রিটেনে অনেক মানুষ অ্যাকচুয়ালি আসে শুধু রাজ পরিবারের জিনিসই দেখতে। সো এই বিগ ব্যান দেখতে আসে, টাওয়ার ব্রিজ দেখতে আসে, মনার্কি দেখতে আসে, তারপরে বাকিংহাম প্যালেস দেখতে আসে, এই ধরনের জিনিসপত্র দেখতে অনেক মানুষ আসে। সো এই যে আমাদের জিনিসপত্র দেখতে এত মানুষ আসতেছে, আমাদের জিনিসটা করা উচিত, আমাদের এই জিনিসের বেনিফিটটা নেওয়া উচিত। সো এই জিনিসের বেনিফিট ওরা কীভাবে নিছে, ওরা বলছে যে যদি তুমি আমাদের জমিতে দোকান ভাড়া নাও, তখন এই দোকানের যে রেভিনিউ আসবে সেই রেভিনিউয়ের 9% প্রত্যেক বছরে আমাদের দিতে হবে। আমি খুবই কিউরিয়াস ছিলাম বোঝার জন্য যে ব্রিটিশ রাজ পরিবারের এই যে শান শওকত, এত আবরম্ব, এত ভাবসাব, এগুলা কোথা থেকে আসে? ওরা তো আসলে চাকরি বাকরি করে না, ওদের তো কোনো কাজকর্ম নাই। তাহলে এই টাকা পয়সার উৎসটা কি? আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাকিংহাম প্যালেস, এবং বাকিংহাম প্যালেসে এই মুহূর্তে কিং চার্লস বসে আছে। কিন্তু বাকিংহাম প্যালেসের মালিক কিন্তু কিং চার্লস না। তাহলে প্রশ্ন হলো বাকিংহাম প্যালেসের মালিককে, এবং কিং চার্লস যেহেতু বাকিংহাম প্যালেসের মালিক না, ও কি ভাড়া দেয় নাকি এই বাসায় থাকতে? ব্রিটিশ মনার্কদের, রাজারানীদের আয় করার প্রথম যে মাধ্যম সেটাকে বলা হয় ব্রিটিশ সভারেন ফান্ড। এই ফান্ডটা আসলে কি, এটা যদি খুব সহজ করে বলি, মূলত রাজাদের রাজা হয়ে বসে থাকার জন্য সরকার রাজাদের বা রানীকে যে টাকাটা দেয় ওটাকেই বলে সভারেন ফান্ড। এখন কথা হলো রাজাদেরই তো সব কিছু, রাজারাই সব কিছু দখল করছে, রাজারাই সব কিছু বানাইছে। সো সরকার তো রাজার পরে হয়েছে, সরকার রাজার পরে হয়ে কিভাবে সরকার এখন টাকা দিয়ে রাজাদের চালায়, এই ব্যাপারটা কিভাবে হলো? লন্ডন থেকে 2 মিনিটের জন্য আমার স্টুডিওতে নিয়ে আসলাম আপনাদের, কারণ আজকের ভিডিওর স্পন্সর ট্যাপ-ট্যাপ-সেন্ড। ট্যাপ-ট্যাপ-সেন্ড একটা সম্পূর্ণ লিগ্যাল মানি ট্রান্সফারের অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নিরাপদে নিশ্চিন্তে 24 ঘন্টা আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারবেন। এই অ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই আছে। ট্যাপ-ট্যাপ-সেন্ড ব্যবহার করার অনেকগুলো সুবিধা আমি দেখছি, বাট কিছু ইম্পর্টেন্ট সুবিধা যদি আমি আপনাদের বলি, 1 নম্বর হলো খুবই ভালো এক্সচেঞ্জ রেট। আপনারা স্ক্রিনে আজকের এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন, এবং ট্যাপ-ট্যাপ-সেন্ড সবসময় বেশ ভালো এক্সচেঞ্জ রেট দেয়, যেটা অন্যান্য অনেকের থেকে অনেক বেটার। আপনারা জানেন যে বিদেশ থেকে যখন কেউ দেশে টাকা পাঠায় তখন সরকার 2.5% প্রণোদনা দেয়, 2.5% এক্সট্রা টাকা যুক্ত হয়। ওই এক্সট্রা টাকা যুক্তর ব্যাপারটা কিন্তু আপনি ট্যাপ-ট্যাপ-সেন্ড দিয়েও অ্যাভেল করতে পারবেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং ইউকে, এই 5 জায়গা থেকে আপনি যদি ট্যাপ-ট্যাপ-সেন্ড ব্যবহার করে দেশে টাকা পাঠান তাহলে আপনার কোনো ফি দিতে হবে না। তবে যদি আপনি ইউকে থেকে সরাসরি কারো বিকাশে পাঠান তাহলে 99 সেন্টের একটা ফি দিতে হয়। এটা কিন্তু শুধু বিকাশে পাঠাইলেই, ব্যাংকে পাঠাইলে দিতে হয় না। সো আপনি কাউকে ব্যাংকে পাঠাতে পারেন এবং তারপরে সে তার মতো করে যেখানে ইচ্ছা নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আপনারা দুইজনই ফিটা অ্যাভয়েড করতে পারবেন। আমার প্রোমো কোড হইল KF। এই প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার করেন আপনার প্রথম ট্রান্সফারের সময়, তাহলে আপনি কিছু আকর্ষণীয় বোনাসও পাবেন। সব বিস্তারিত আমি উপরে নিচে কোথাও দিয়ে দিব। চলুন আমরা লন্ডনে ফেরত যাই। আমি এখন হাইড পার্কের ভিতরে বাকিংহাম প্যালেসের দিকে যাচ্ছি। 2017 সালে আমি ইউরোপে আসার পরের থেকে প্রায় প্রত্যেক বছরই আমি 2-3 বার করে লন্ডন এবং ইংল্যান্ডে ওভারঅল এসেছি, এবং জিনিসটা খুবই স্যাড দেখতে যে আস্তে আস্তে প্রতি বছরই ইংল্যান্ডের অবস্থা আগের বছরের থেকে খারাপ হয়েছে। এবং যারা থাকে তারা এই ব্যাপারটা কতটুকু রিয়েলাইজ করে আমি শিওর না, বাট আমি যেহেতু আয়ারল্যান্ড থেকে আসি সবসময়, আমি খুব ক্লিয়ারলি দেখতে পারি যে ডিফারেন্সটা কীরকম খারাপের দিকে যাচ্ছে। 2017-তে আমি যখন আসতাম, 18-তে যখন আমি আসতাম, তখন কখনোই রাস্তায় হোমলেস মানুষ শুয়ে আছে দেখা যেত না। বাট আমার মনে আছে গত বছর আমি এবং আমার কিছু বন্ধু এসেছিলাম, খুব অদ্ভুত একটা ঘটনা। আমরা একটা দোকানে ভিতরে বসে কফি খাচ্ছি, ভিতরে কিন্তু দোকানের, হঠাৎ একটা ভিক্ষুক দোকানের ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কফির ওই টেবিল পর্যন্ত চলে এসে ভিক্ষা চাচ্ছে লন্ডনে। এবং জিনিসটা খুবই সারপ্রাইজিং ছিল আমার কাছে, কারণ এরকম জিনিস আমি কখনো এক্সপেক্ট করিনি, কারণ এরকম জিনিস আমরা ঢাকায়ও হইতে দেখি না রেস্টুরেন্টের ভিতরে। তার থেকেও বড় যে ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো, ওইটা দেখে আমার যে বন্ধুবান্ধবরা ছিল লন্ডনের, তারা তাড়াতাড়ি টেবিল থেকে তাদের ফোন সরায় ফেলছে, কারণ লন্ডনে নাকি
এরকম ভিক্ষা করতে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে ভিক্ষুক ঢুকে এবং তারপরে না দিলে বা কখনো কখনো দিলেও ওরা যদি টেবিলে ফোন দেখে ফোন ডান দিয়ে নিয়ে যায়। এরকম জিনিসপত্র আমি কখনোই এক্সপেক্ট করতাম না 2017, 18, 19 সালে, যেগুলো এখন অহরহ দেখতেছি। বিভিন্ন রাস্তায় ওয়ার্নিং দেওয়া যে মোবাইল চুরি হয়ে যেতে পারে, মোবাইল টান দিয়ে নিয়ে যেতে পারে, সতর্ক থাকুন। পিক পকেট সবসময়ই ছিল, প্যারিসেও ছিল, তো পিক পকেট ব্যাপারটা অত নতুন না, বাট এই চেঞ্জগুলো আমার খুব গায়ে লাগে। বাট তারপরেও আমি যখন কম্পেয়ার করার চেষ্টা করি লন্ডন ভার্সেস আয়ারল্যান্ড, লন্ডন দিন শেষে লন্ডনই। এবং আয়ারল্যান্ডের সাথে আমি যদি আপনাদের কিছু কুইক কম্প্যারিজন বলি যে কোন দিক থেকে আমি লন্ডন এবং আয়ারল্যান্ডকে আলাদা করে দেখি, এক নম্বর হলো গিয়ে ফ্রেন্ডলিনেস অফ মানুষ। আমি লন্ডনের বাংলাদেশি মানুষের কথা বলতেছি না, আমি নর্মাল ব্রিটিশ মানুষের কথা বলতেছি। একজন আইরিশ মানুষ যত ফ্রেন্ডলি এবং রাস্তাঘাটে হাঁটার সময় নর্মালি গল্পগুজব করতে করতে আমরা যেভাবে হাঁটি, ওগুলা ব্রিটেনে এক্সপেক্ট করা যায় না সম্ভবত একজন ব্রিটিশ মানুষের সাথে। এটা একটা নেগেটিভ দিক বলে আমার মনে হয়। আরেকটা হলো ভয়ঙ্কর ট্রাফিক। অনেক সময় মনে হবে আপনার যে আপনি ঢাকায় বসে আছেন, কারণ অনেকটা ঢাকা টাইপই ট্রাফিক। এই দুটো আমি কি নেগেটিভ হিসেবে দেখি এখন। ইউকের বা স্পেসিফিক্যালি লন্ডনের বাইরে গেলে হয়তো এরকম না, বাট তারপরেও আমি অ্যাকচুয়ালি পজিটিভই বেশি দেখি। কারণ লন্ডনে আসলে যেরকম একটা কসমোপলিটন শহর মনে হয়, যেখানে সব ধরনের মানুষ আছে। ডান দিকে তাকাইলে আমি বাংলাদেশি দেখতেছি, বাম দিকে তাকাইলে আমি নাইজেরিয়ান দেখতেছি, ওই দিকে তাকাইলে জার্মান দেখতেছি, সব ধরনের মানুষ যেভাবে আমি দেখি, ওইটা আমি আয়ারল্যান্ডে দেখি না। আয়ারল্যান্ড এখনও বেসিক্যালি আইরিশদের ওখানে কিছু কিছু মানুষ আস্তে আস্তে যাওয়া শুরু করছে, বাট লন্ডন একটা প্রপার মেট্রোপলিটন সিটি, যেটা অ্যামেজিং একটা ব্যাপার লাগে আমার কাছে। আরেকটা ব্যাপার হইলো হিস্ট্রি। এই যে 600 বছর 700 বছরের ইতিহাস, উঁচা উঁচা বিল্ডিং। লন্ডনের আপনি যে কোনো একটা র্যান্ডম পার্কেও যখন ঢুকবেন, ওই পার্কের গেটেও আপনি দেখবেন যে নর্মাল গেট না লোহার, ওটার মধ্যে কিছু একটা আঁকা। এবং এই যে ব্যাপারগুলা, যে গত 700 বছর ধরে যেই জিনিসগুলা ব্রিটিশ মনার্কি করছে, ওইটার ফিলটা, ওইটার আমেজটা আপনি লন্ডনে হাঁটলে সবসময় টের পাবেন, এবং ওইটা কখনোই যাবে না। এই কারণে আমি এখনও লন্ডনকে বেশ পছন্দই করি, যদিও সবাই মোটামুটি এগ্রি করবে যে লন্ডনের অবস্থা বেশ ডিটেরিয়েট করতেছে ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স, এবং অ্যাকচুয়ালি খারাপের দিকে যাচ্ছে প্রত্যেক বছর আগের বছরের থেকে। 1760 সালে রাজা জর্জ দ্য থার্ড অদ্ভুত একটা কাজ করে। ওই সময় পর্যন্ত নিয়ম ছিল যে রাজ পরিবারের খরচ রাজপরিবার নিজেরা মিটাবে, সরকার বা অন্য কেউ রাজপরিবারকে সাহায্য করবেন এই খরচ মেটানোর জন্য। রাজা জর্জ বলে যে এই সিস্টেম ভালো না, আমি একটা নতুন সিস্টেম ভেবে বের করছি, যেইখানে রাজপরিবারের সব আয় সরকারকে জমা দিবে, এবং তারপর সরকার রাজপরিবারকে টাকা দিবে যতটুকু সরকারের মনে হয় রাজপরিবারের পাওয়া উচিত। এই বিষয়টাকে বলে ক্রাউন এস্টেট এগ্রিমেন্ট। এবং ওই সময় বেশ রেভলিউশনারি একটা ব্যাপার ছিল, কারণ নিজের টাকা পয়সার কন্ট্রোল কে ছেড়ে দিতে চায়, তাই না? বাট রাজার যে লজিকটা ছিল সেটা হলো কখনো কখনো খারাপ অবস্থাও আসতে পারে রাজপরিবারের, এবং যখন খারাপ অবস্থা আসবে তখন তো রাজপরিবারের টাকা লাগবে, এবং তখন টাকা কই পাবে? সো পুরাটা টাইমে যদি আমরা সরকারকে ম্যানেজ করতে দিই, তাহলে সরকার পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবে। যদি কখনো খারাপ সময় আসে, সেই খারাপ সময়েও রাজপরিবারের দায়িত্ব সরকারই নিবে। সো এখন তাই হয়, এখন ক্রাউন এস্টেটের প্রত্যেক বছর আয় হয়, সেই আয়ের থেকে সরকার রাজপরিবারকে টাকা দেয় ডিপেন্ডিং অন কত আয় হয়েছে ওই বছরে। কখনো কখনো এই আয় অনেক বাড়ে, আবার কখনো কখনো এই আয় অনেক কমে যায়। ফর এক্সাম্পল 2017 সালে বাকিংহাম প্যালেসের রেনোভেশন হয়েছিল, বিশাল রেনোভেশন বন্ধ করে, এবং ওই বছর প্রায় 400 মিলিয়ন পাউন্ডের কাছাকাছি সরকারের দিতে হয়েছিল রাজপরিবারকে, যেন রাজপরিবার তাদের বাসা ঠিকঠাক করতে পারে। বাট অন অ্যাভারেজ বছরে 87 মিলিয়ন পাউন্ডের মতো করে দেয় সরকার রাজপরিবারকে, এবং আপনি যদি গড় করেন তাহলে প্রত্যেক ব্রিটিশ নাগরিক বছরে 1.5 পাউন্ডের মতো করে দেয়, 1.5 পাউন্ডের মতো করে দেয় সরকার থেকে। মানে ব্রিটিশ নাগরিক সরকারকে ট্যাক্স দেয়, এবং তারপর সরকার ওটা রাজপরিবারকে দেয়। ওই অ্যামাউন্টটা হলো 1.5 পাউন্ড। এখন কথা হইলো, এই যে সরকার প্রত্যেক বছর 87 মিলিয়ন পাউন্ড করে দিচ্ছে রাজপরিবারকে, রাজপরিবার এই টাকাটা নিয়ে কি করে? ওরা কি জামা কাপড় কিনে? উত্তর হলো হ্যাঁ, জামা কাপড় কিনে, বাট শুধু জামা কাপড় কিনে না। রাজপরিবারের মূল খরচ 3টা। 1 নম্বর খরচ হলো, যখন কোনো দেশের কেউ ব্রিটেনে ভিজিট করতে আসে, তখন তারা সবাই সবসময় রাজপরিবারের সাথে দেখা করে। এটা একটা কাস্টমারি ব্যাপার, এটা প্রথা, এবং এই মানুষগুলোকে হোস্ট করতে হয় রাজপরিবারের। এই হোস্ট করার টাকা কিন্তু সরকার দেয় না, এটা রাজপরিবার নিজেরাই ব্যয় করে। কারণ আপনার বাসায় যখন কেউ আসবে, আপনি যদি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে তার দেখভাল করেন, জিনিসটা খুব একটা ভালো দেখায় না। সো রাজপরিবার নিজেই টাকা দেয়, বাট শুরুর ওই যে 87 মিলিয়ন পাউন্ড পাইছিল, সেই 87 মিলিয়ন পাউন্ড থেকে। এটা 1 নম্বর। সেকেন্ড, রাজপরিবার নিজেরাও অনেক ট্রাভেল করে, কারণ রাজপরিবারের বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পত্তি আছে ব্রিটিশ মনার্কের, যেগুলো তাদের দেখভাল করতে যেতে হয়। প্লাস বিভিন্ন সময় বিভিন্ন দেশ রাজপরিবারের মানুষজনদের বিভিন্ন কাজে আমন্ত্রণ জানায়, নিমন্ত্রণ জানায়। এখন এইসব করার জন্য যখন রাজার যাইতে হবে, রাজা তো আমার আপনার মতো ইকোনমি ক্লাসের সিট কেটে চলে যেতে পারবে না, এবং রাজা একাও যায় না, সে অনেক মানুষজন নিয়ে যায়, বিশাল খরচের ব্যাপার। এবং থার্ড বড় যেই খরচটা, সেটা হলো গিয়ে স্যালারি।
বাকিংহাম প্যালেস প্লাস রাজার অন্য যত এমপ্লয়ি আছে যারা রাজার সবকিছু ম্যানেজ করে তাদেরকে প্রত্যেক বছর 29 মিলিয়ন পাউন্ড দিতে হয় এভারেজে স্যালারিতে। সভরেন ফান্ড বাদেও ব্রিটিশ রাজপরিবারের আয় করার আরেকটা যে মেথড আছে যেটা অনেক মানুষ জানে না, সেটা হলো গিয়ে ডাচেস। একজন ডাচ বা একজন ডাচেস, সো ছেলে হইলে ডাচ, মেয়ে হইলে ডাচেস, যেই জায়গাটা রুল করে ওই জায়গাটাকে বলা হয় ডাচি। একটু কনফিউজিং ল্যাঙ্গুয়েজটা, বাট স্টে উইথ মি, আমি বুঝাই বলতেছি ব্যাপারটা। ডাচি অফ ল্যাঙ্কেস্টার হইল কিং চার্লসের বিভিন্ন প্রপার্টি, বিভিন্ন জমি এবং বিভিন্ন জিনিসপত্রের একটা সমষ্টি। এই জিনিস ল্যাঙ্কেস্টারে, এবং এই কারণে এই জিনিসটাকে ডাচি অফ ল্যাঙ্কেস্টার বলা হচ্ছে। এবং কিং চার্লস যেহেতু ওই এলাকা ম্যানেজ করে, ও হইল ওই এলাকার ডাচ। এটা যদি কিং চার্লস না হয় কোনো মহিলা হইতো তাহলে আমরা বলতাম ডাচেস অফ ল্যাঙ্কেস্টার। সো ডাচি অফ ল্যাঙ্কেস্টারে কিং চার্লসের প্রায় 50,000 একরের সম্পত্তি আছে। এবং শুধু যে ধরেন ক্যাসেল, তারপরে ফাঁকা জমি, এগুলা না, এমন এমন জমিও আছে যেসব জমির ভিতরে মিনারেলস আছে। তো জমির ভিতর থেকে কয়লা ওঠানো হচ্ছে, এরকম জমি আছে যেটার মালিক কিং চার্লস ব্যক্তিগতভাবে, নট লাইক যে ব্রিটিশ মনার্কি মালিক, উনি নিজে ব্যক্তিগতভাবে মালিক। এরকম অনেক কিছু আছে। এই মিনারেল কিন্তু আবার সরকারের কাছে বেচে উঠায় রাজপরিবার। এবং রাজপরিবার যখন সরকারের কাছে এরকম নিজেদের প্রপার্টির থেকে লাভ হওয়া জিনিস বেচে, তখন কিন্তু রাজপরিবারের ট্যাক্স দিতে হয় না। এবং এইটা রাজপরিবারের আরেকটা বড় ইনকাম সোর্স। প্লাস আর একটা ছোট্ট উপায় আছে রাজপরিবারের আয় করার, সেটা হলো একদমই পার্সোনাল প্রপার্টি। একদম লাইক আমার নানা রানী ছিল বা আমার দাদা রাজা ছিল, সে উত্তরাধিকার সূত্রে আমাকে ওই জায়গার ওই ছোট প্রপার্টিটা দিছে, বা এই জায়গার এই ক্যাসেলটা দিছে, বা স্কটল্যান্ডের ওই জমিটা দান করছে, ওইটা হয় আমি রেখে দিছি, অথবা আমি ভাড়া দিছি। ব্রিটিশ রাজপরিবার কিন্তু ভাড়া দেয় অনেক। অথবা ওইটার অ্যাপ্রিসিয়েশন হয়েছে, তারপর আমি ওটা বিক্রি করে দিছি, এবং বিক্রি করার পর যে টাকা আসছে সংখ্যায় ক্ষুদ্র আমরা যখন অন্যান্য আয়ের ব্যাপারগুলোর সাথে কম্পেয়ার করি, বাট আমার আপনার জন্য, সাধারণ মানুষদের জন্য এই আয়টাও বেশ সিগনিফিক্যান্ট। যেমন স্কটল্যান্ডে একটা ক্যাসেল আছে, এটাকে বলা হলো বালমোরাল ক্যাসেল। এই ক্যাসেল প্রিন্স এম্বার্ট বলে এক লোক ছিল, সে কুইন ভিক্টোরিয়াকে কিনে দিছিল। ভিক্টোরিয়া থেকে এই জিনিস পরে কুইন রানী এলিজাবেথ পেল, এবং তারপরে তার কাছ থেকে আসলো এটা কিং চার্লসের কাছে। প্রায় 45,000 একর শুধু এই বালমোরাল ক্যাসেলই। এবং এরকম অসংখ্য জিনিস আছে যেগুলা জাস্ট রাজা রানী, এই মানুষগুলো উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। তো আমার আপনার মনে অবশ্যই অবভিয়াস যে প্রশ্নটা আসবে সেটা হলো, তার মানে তো রাজা অনেক বড় লোক বলে মনে হইতেছে। তাইলে আমরা কখনো যখন ফোর্বসের বিলিয়নিয়ার লিস্ট হয়, যখন পৃথিবীর রিচেস্ট মানুষ কি বিল গেটস নাকি ইলন মাস্ক নাকি কে, এটা নিয়ে যখন কথাবার্তা হয়, তখন কখনো আমরা রাজার নাম শুনি না কেন? এইটা বেশ ট্রিকি একটা ব্যাপার। গার্ডিয়ান এবং বিবিসি সম্ভবত, বা গার্ডিয়ান একাও হতে পারে, ওরা একটা রিসার্চ করছিল 3-4 বছর আগে, এবং রিসার্চ করে ওরা বের করছিল যে বর্তমানে যে রাজা কিং চার্লস, ওনার সম্পত্তির পরিমাণ অ্যাকচুয়ালি 2 বিলিয়ন পাউন্ডেরও বেশি, এবং মানে প্রায় $2.5 বিলিয়ন মতো ওই সময়। তো যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে ওনার বিলিয়নিয়ার লিস্টে থাকার কথা। বাট রাজাদের বেশিরভাগ সম্পত্তি অ্যাকচুয়ালি গোপন, এবং ওগুলোর কোনো মনিটারি ভ্যালু বসানো হয় না। এই দুইটা কারণে আপনি দেখবেন পৃথিবীর অনেক, এই যে বিলিয়নিয়ার লিস্ট ব্যাপারটা না, বিলিয়নিয়ার লিস্ট ব্যাপারটা কিন্তু আসলে একটু মিসলিডিং। কারণ আমরা দেখি যে এই লিস্টে সবসময় টেক অন্টারপ্রেনররা, যারা তাদের টাকা পয়সা নিয়ে পাবলিক, যারা স্টক মার্কেটে লেনদেন করতেছে, যাদের কোম্পানি পাবলিক, এই ধরনের মানুষজনকেই আমরা সবসময় দেখতে পারি, তাই না, এইসব বিলিয়নিয়ার লিস্টে। বাট রাশিয়ায় এরকম অনেক মানুষ আছে, কাতারে, দুবাইয়ে এরকম অনেক পলিটিশিয়ানস আছে, ব্রিটেনের রাজা আছে, যাদের টাকা এর থেকেও অনেক বেশি, টাকার থেকে বড় তাদের সম্পত্তির থেকে অনেক বেশি। এবং এই সম্পত্তিগুলোর ওইভাবে ভ্যালু করা যায় না, কারণ কেউ কখনো এসে বলবে না যে আমি এখন দেখতেছি বাকিংহাম প্যালেসের ভ্যালু কত, আমি এটা তোমার বলছি, কারণ বাকিংহাম প্যালেস কেউ কিনবেই না। সো যে জিনিস কিনবে না ওই জিনিসের ভ্যালু আপনি কিভাবে বের করবেন, তাই না? সো এই কারণে প্রেডিক্ট করাটা কঠিন যে এদের আসলে কত টাকা বা এদের নেটওয়ার্থ কত। বাট আপনি যদি গেস করার চেষ্টা করেন, আপনি ধরে নেবেন যে 2 থেকে 5 বিলিয়নের আশপাশে বর্তমান রাজার নেটওয়ার্থ।